দর্শক, আসসালামু আলাইকুম। খুব মন খারাপ না? মন একটু খারাপ হবার কথা, তবে আশার আলোও কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এখন এই যে জামাত ইসলাম হেরে গেল, এখন তাদের কি করা উচিত? তারা এখন এই বিষয়টাকে, এই সময়টাকে কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে ট্যাকেল দেবে? এবং মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়েছে। এখন তাদের ভোটারদের প্রতি তাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বটা কি? কোন স্ট্র্যাটেজি এখন তারা গ্রহণ করলে তাদের জন্য ভালো হবে? এই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। অনেকেই দেখলাম বিভিন্নভাবে জামাত ইসলামকে পরামর্শ দিচ্ছে, বা জামাতের অনেক নেতাকর্মী তারা খুব আন্দোলনমুখী, আন্দোলন করার জন্য পরামর্শ দিচ্ছে, জামাতকে তারা আন্দোলনে নামাতে চাচ্ছে। এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনারা আগে শুনে নেবেন, আমাকে আগেই গালিগালাজ করবেন না। আমি এই বিষয়টার সাথে একটু দ্বিমত পোষণ করি। কারণ আপনি এখন আন্দোলন করে কি করবেন? আমার কাছে তো মনে হয় যারা এই আন্দোলনের পরামর্শ দিচ্ছে, যে জামাত এই যে এত বড় একটা মেসাকার করে দিল, এরকম ফল উল্টে তাদেরকে হারিয়ে দিল, হ্যাঁ, এটি তো অস্বীকার করার উপায় নেই। কিছু কিছু তো অনিয়ম হয়েছেই, এটি তো প্রতিষ্ঠিত কথা। কিন্তু এইটার পরেও তো সামনে আগাতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। এখন যারা আন্দোলনে নামার জন্য জামাত ইসলামকে উস্কে দিচ্ছে, তাদের বিষয়ে একটি কথা আগে একটু বলি আসেন। আচ্ছা, চিন্তা করুন তো আপনারা, 5 আগস্ট 2024, এর আগের কথা একটু চিন্তা করুন তো। কোথায় ছিল জামাতের অবস্থান? এই রাষ্ট্রের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ধূলি, প্রতিটি কণা চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক। জামাত ইসলাম জনগণের ভোট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। তাদের জন্মের পরে 71টা আসন পাওয়া এটাই প্রথম। এটাকে আপনি যদি আপনার পরাজয় ভাবেন তাহলে ভুল করবেন। এটা আপনার বিজয়, মহা বিজয়। এই যে 71টা আসন, এটা জনগণ ভোট দেয় নাই? অবশ্যই জনগণ ভোট দিয়েছে। আরো একটু পেলে ভালো হতো, এবং এক্সপেকটেশনও ছিল আরো একটু পাওয়ার। কিন্তু সেখানে একটা কিছু হয়েছে। এখন এই আসনগুলো পাওয়ার পরে বা অনিয়ম হয়েছে, এইটার পরে এইটা ভেবে যদি বিএনপিকে সহযোগিতা না করে, বা যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদেরকে যদি সহযোগিতা না করে আন্দোলনে যায়, তাহলে বলুন তো কি অবস্থা হবে জানেন? আন্দোলনে নামার সাথে সাথে এই রাষ্ট্রের যারা চায় নাই জামাত ক্ষমতায় আসুক, যারা এই রাষ্ট্রের যারা মনে করেছে যে জামাত ক্ষমতায় আসলে তাদের স্বার্থের চরম ব্যাঘাত ঘটবে। কেমন ব্যাঘাত ঘটবে আমি একটা উদাহরণ দেই। যে লোকটা রেল কোম্পানিতে চাকরি করে, ও তো রেল কোম্পানিতে চাকরি শুধু করে না, ও রেলের তেল বিক্রি করে খায়, এবং ওর বেতনের পরেও ওর সন্তানকে যে ভালো একটা স্কুলে পাঠায়, সেই স্কুলে মনে করেন যে মাসে 40,000 টাকা তাকে বেতন দিতে হয়। এখন ওর চিন্তা যে এই রেলের তেল বিক্রি করে, চুরি করে আমাকে এই বেতন তুলতে হবে, আমার সন্তানেরও এই বেতন তুলতে হবে। তো সেই লোকটা তো চিন্তা করেছে যে জামাত ইসলাম আসলে তো আমি আর এই তেল বিক্রি করতে পারবো না। তাহলে ও কোন আক্কেলে ওর বাঁশ ঝাড়ের কাছে গিয়ে বলবে যে ও বাঁশ, তুমি ঝাড়ে কেন, আমার পাশায় এসো? এটা সে বলবে না। কেউ নিজের বাঁশ নিজে নেয় না। আচ্ছা, যে পুলিশ অফিসার, একজন মনে করেন ওসি, তার তো একটা টার্গেট আছে, তার মান্থলি এত ইনকাম করতে হবে। তো ও যখন চিন্তা করবে জামাত ইসলামের আমির যখন বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কেউ যদি দুর্নীতি করে বা ঘুষ খায় ওর পেটের ভিতর থেকে বের করে আনবো, এটা শোনার পরে তার কপালে ভাঁজ পড়েছে না? কারণ এই রাষ্ট্রের সিস্টেমটাই দাঁড়িয়ে গেছে, এটাই রাষ্ট্রের সিস্টেম। এটা আপনি যখন বন্ধ করতে যাবেন, কোন দল এটা বন্ধ করতে গিয়ে এখানে সে রাজনীতি করতে পারবে না। তো ওই ওসি আপনার রাষ্ট্র ক্ষমতায় আনবে, ওর রিজিক বন্ধ করবে নিজে নিজে, এটা কোনো পাগলে বিশ্বাস করে? ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা, আমি আর বললাম না, প্রত্যেকটা সেক্টর ধরে 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 আপনি আগানোর পর একটু চিন্তা করুন তো,
এরা আপনাকে ক্ষমতায় আনবে? তাহলে যেহেতু এরা ক্ষমতায় আনে নাই, এরা আপনার বিরোধী, এখন যদি আপনি আন্দোলনে নামেন, আন্দোলনে নামার সাথে সাথে এরা সব একত্রিত হবে। সাথে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আসলো, সে ভাববে যেহেতু আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, আমি শান্তিপূর্ণভাবে দেশ চালাবো, এটা করতে দিবে না, তাহলে সে আপনার শত্রু হলো। এরপরে আপনার শত্রু হবে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, এরা আপনার শত্রু হবে। ঠিক এই মুহূর্তের কথা আমি বলছি। তো এইটা কি যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা জানে না? আর তারা জানে বলেই আপনি যাতে কোনো ঝামেলা না পাকাতে পারেন, তার জন্য এই যে আজকে পঞ্চগড়ে এই ভিডিওটা দেখুন। পঞ্চগড় আজ সকালে জেলা বিএনপির সভাপতি তিনি এই যে অফিসটা খুলে দিলেন, দেখুন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলে তাকে যে নামানো হলো, ডেকে আনা হলো, এটা কি এমনে এমনে? তাদের মাথা কি আমার আপনার মাথার মতো? তো সে তার সম্ভাব্য বিপদ কোন দিক থেকে আসতে পারে সেই বিপদ ঠেকানোর জন্য তার স্ট্র্যাটেজি থাকবে না? তাহলে এই যে তাকে আনা হলো। কিন্তু এরপরে নির্বাচনের দিন রাত্রে যখন এই যে ফজলুর রহমান কিশোরগঞ্জের উনি যখন বিজয় লাভ করলেন, তার স্লোগানটা শুনেছেন? তার কর্মী সমর্থকেরা সেখানে তো সব ছাত্রলীগের ছেলেপেলে স্লোগান দিয়েছে। স্লোগানটা একটু শুনুন। তাহলে এরাও এসে যোগ দেবে। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এদের ঘোষণা শুনেছেন তো যে তারা বিএনপি তাদের কোনো সমস্যা নাই, জাতীয় পার্টি তাদের কোনো সমস্যা নাই, তারা সব এক, তারা সবাই মিলে একত্রে আপনাকে তাড়াবে, আপনাকে তারা সহ্য করতে পারে না। তাহলে আপনি আন্দোলন করতে বলেন, এই আন্দোলন করতে যাওয়া মানেই ওই যে আগেই বললাম না, এই যে হাজার হাজার নেতাকর্মীর জীবন কি আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে? আমরা খবর পেয়েছি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। এটি চলবে 2-4 দিন। তো এটা কি আরো বাড়তে দেওয়া উচিত? যখন আন্দোলনে যাবে তখন তো এটি আরো বাড়বে। এই জন্য এখন সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে জামাত আমিরের উচিত খুব দ্রুত সময়ের ভিতরে তার জোটে যারা আছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের সাথে বসে তিনি কিছু শর্ত একেবারে স্পেসিফিক ভাবে, যেমন যে আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব, আমরা কোনো ঝামেলা করব না, কোনো আন্দোলনে যাব না, আমরা সংসদে যাব, আমরা শপথ পড়ব, সবই করব, তবে আপনাকে আমাদের কিছু শর্ত দিচ্ছি, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। নাম্বার 1, আপনি ওসমান হাদির বিচার করবেন, এই ওয়াদা আপনাকে করতে হবে। নাম্বার 2,
যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবং আপনারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 3, যারা স্বৈরাচার ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যারা এদেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছে, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদের ব্যাপারে আপনার একটা নীতি থাকতে হবে, তাদের বিচার করতে হবে। নাম্বার 4, আপনি আপনার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদেরকে যে হামলা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি ভাষণ দিবেন, তারা এটা একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। আর যদি আপনি এটি না করেন, তাহলে সেটাও বলেন, পরিষ্কারভাবে এটি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানাবো। যদি না করেন, তাহলে আমরা মাঠে আন্দোলন করব, আমরা সংসদে যাব না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা জাস্ট আমার মনের কথা বললাম। আরো স্পেসিফিক ভাবে তারা এইভাবে লিখে নিয়ে তারেক রহমানের সাথে বসা উচিত, বসে এই ব্যাপারে খুব দ্রুত ফয়সালা করে ফেলানো উচিত। কোনো মতো অবস্থায় আন্দোলন করে শক্তি ক্ষয় করা যাবে না। তাহলে মেসেজ কিন্তু পরিষ্কার। এখন জামাত ইসলাম তাহলে বাকি সময়টুকুতে 5টা বছর সময় পেল, এই 5 বছরের ভিতরে তার দলকে আরো সুসংগঠিত করুক। যে বিপুল পরিমাণ ভোট পেয়েছে, 77টি আসন পেয়েছে, এই 77টি আসনকে 177-এ নিয়ে যাওয়া 5 বছরে বিচিত্র কিছু নয়। যে দল মাত্র 1.5 বছরের ভিতরে 3 গুণ আসন পেতে পারে বেশি, সেই দল 5 বছর সময় পেলে আরো অনেক ভালো কিছু তার পক্ষে করা সম্ভব। এই দেশের অর্থনীতিটা একটু ভালো পর্যায়ে আসুক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো পর্যায়ে আসুক, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন যে একটা ভালনারেবল অবস্থায় আছে, সেইটার ব্যাপারে একটু স্থিতিশীলতা আসুক। এরপরে 5 বছর পরে আপনি যদি জনগণের সাথে সেইভাবে সম্পর্ক গড়ে তুলতে পারেন, জনগণকে যদি আপনি বোঝাতে পারেন এই রাষ্ট্রের ডিপ স্টেটের সাথে, এই রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছে, এই রাষ্ট্রের যারা আমলা আছে, সরকারি চাকরিজীবী আছে, প্রত্যেকের সাথে আপনি যদি আপনার বোঝাপড়াটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাহলে 5 বছর পরে আপনি আপনার এই 71-কে 171-এ আপনি নিয়ে যেতে পারবেন। এটা অসম্ভবের কিছুই নয়। ভারতের মনোবাসনা পূর্ণ হয়েছে, বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। ভারত খুবই খুশি। নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন, ফোন করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছেন। চারদিকে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু এর মধ্যেই হঠাৎ কেন ভারত চিন্তিত? ভারতের পছন্দের দল বাংলাদেশে ক্ষমতায় আসলো, ভারত তো খুশি হওয়ার কথা, কিন্তু সেই ভারত চিন্তিত। দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, বিভিন্ন পত্রপত্রিকা খবর, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির যে অফিসিয়াল টুইটার পেজ, সেখানেও চরম সতর্কবার্তা। কেন এই সতর্কবার্তা? আমরা যদি একটু পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার পেজটা একটু দেখি, এখানে লিখেছে, দ্য ইলেকশন রেজাল্টস অফ বাংলাদেশ শুড বি এ ওয়েক আপ কল ফর হিন্দুজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি একটু বাংলা তর্জমাটা পড়ে শোনাই। এখানে লিখেছে, বাংলাদেশের নির্বাচনী ফলাফল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি সতর্ক সংকেত হওয়া উচিত, বিশেষ করে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করেছে, সহায়তা করেছে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং আসামের দিকে মুখ করে থাকা বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, এই সব অঞ্চলগুলোর ক্ষমতায় চলে এসেছে জামায়াত। সবগুলো আসনে জামায়াত নির্বাচিত হয়েছে। ভারত সংলগ্ন বেশ কয়েকটি জেলায় জামাত সমর্থিত বা ইসলামপন্থী শক্তিগুলো শক্তিশালীভাবে কাজ করতেছে। এমনকি বিএনপি সরকার গঠন করলেও বাংলাদেশের যে ভারতের পশ্চিম লাগোয়া সীমান্তগুলো, এগুলো সবটা না এক নাগারে জামাত জয়লাভ করেছে। অবশ্যই জয়লাভ তো করবে, কারণ তোমরা ভারত সীমান্ত হত্যা করবা, অত্যাচার করবা, সীমান্তবাসী তো জানে তোমাদের অত্যাচারের কথা। এই কারণেই তারা আসলে জামাতকে ভোট দিয়েছে, এই ভারত বিদ্বেষী মনোভাবের কারণে। এবং তারা আরো বলেছে, জামাতের এই উত্থান ভারত সহ্য করতে পারে না, করা উচিত নয়। প্রতিবেশী দেশগুলোতে নির্বাচনী ফলাফল প্রায়শই সীমান্ত অঞ্চলের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশকে পাল্টে দেয়, বিশেষ করে এই অঞ্চলে আদর্শিক সংহতকরণ এবং ইসলামী মৌলবাদের সম্ভাবনার কারণে। একই সময় পশ্চিমবঙ্গের নিরাপত্তা, সামাজিক সংহতি এবং শাসন রাজ্যের অভ্যন্তরে গৃহীত সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো আরো এরা বলে যে হিন্দু বাঙালিদের সতর্ক থাকতে হবে এবং সামনের নির্বাচনে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে। তার মানে হচ্ছে যে এই যেই ভারতের সীমান্ত লাগু অঞ্চলগুলোতে, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, এইসব জায়গায় যে জামাত জয়লাভ করেছে, এইটাকে পুঁজি করে, এই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলা হচ্ছে যে তোমরা মমতাকে ভোট দিও না। তোমরা যদি মমতাকে ভোট দাও, তাহলে এই যেই ভারতের
পশ্চিম সীমান্ত অঞ্চলের সব জায়গায় জামাত জিতলো। হ্যাঁ, শুধু তাই নয়, আবার ভারতের পশ্চিমবঙ্গের যে বিহার রাজ্যটা আছে, হ্যাঁ, সেই বিহার রাজ্যে ভারতের একটি ইসলামিক দল তারা প্রায় 5টা আসনে জয়লাভ করেছে। তাহলে এই বিজেপি বলতেছে যে সেখানেও মৌলবাদের হাতছানি। আপনারা সবাই চিনেন আসাদুদ্দিন ওয়াইসিকে, তিনি ভারতের একজন বড় লিডার, সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি। তো এই মজলিস ইত্তেহাদুল, সংক্ষেপে মিম, এই মিম পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে 5টা রাজ্য জয়লাভ করেছে এবং তারা ইসলামিক রাজনীতি করে। এবং এই কারণেই ভারত সরকার এবং সরকারি দল বিজেপি খুবই চিন্তিত যে এই দেখো, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে জামাতের মতো মৌলবাদের বিজয়, আবার এই বিহার সীমান্তে এই মিম একচেটি আসন পাচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই ভারতে মৌলবাদ বাড়তেছে। সুতরাং এখনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে এই পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতায় বসানো। তো এই বিজেপি সবসময় তো কাট খেলতেছে। তো এই নিয়ে আনন্দবাজার একটা বিশাল রিপোর্ট করেছে, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারা হয়তো বলবেন যে ভাই আনন্দবাজার পড়েন কেন? আসলে এগুলো পড়লে আসলে বোঝা যায় দাদারা আমাদের দেশ নিয়ে কি ভাবছে। হেডলাইন করেছে, একদিকে জামাত, অন্যদিকে মিম। ওই যে মিম ইসলামিক দলটা, যে ভারতের মিম। পশ্চিমবঙ্গের দুই পাশেই কট্টরবাদী শক্তির উত্থানে উদ্বেগ বিজেপির। এখানে লিখেছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় জামাত ইসলামের উত্থানকে বিহারের সীমান্ত অঞ্চলের পরিস্থিতির সঙ্গে তুলনা করতে শুরু করলো বিজেপি। এমনকি উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহের মতো এলাকায় অনেক বছর ধরেই জামাতের শক্ত ঘাঁটি বিরাজ করতেছে। বাংলাদেশে ভোটের ফল বেরোতেই তুলনায় চলে আসলো পশ্চিমবঙ্গের সীমার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের দুই পাশে এখন কট্টর মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে এবং উদ্বেগ প্রকাশ করতেছে বিজেপিও। বিজেপি হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল। বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক ফলাফল নিয়ে ভারত সন্তোষ প্রকাশ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের বার্তাও দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি বিজেপি নেতারা তুলে ধরেছেন যে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগু এলাকায় অধিকাংশ আসনে, যেমন সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহে, কট্টরপন্থী জামাত ইসলামের জয়ের ছবি। এবং তারা ম্যাপে দেখিয়ে দিয়েছেন যে একদম কিভাবে ভারত লাগোয়া সীমান্ত ঘেঁষে প্রত্যেকটা আসনে জামাত ইসলাম জয়লাভ করেছে। এবং এই কারণেই ভারতের গুম হারাম তার দফায় দফায় মিটিং করতেছেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং করতেছেন, নিজেরা বিশ্লেষণ করতেছেন যে কেন আসলে এই সীমান্তবর্তী এলাকায় জামাত জিতে গেল এবং এর ফলে ভারতের প্রতি হুমকিটা কি হতে পারে। একই সঙ্গে তুলে ধরা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে ভারতীয় যে কট্টরপন্থী ইসলামিক দল আছে মিম, যার সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি, সেই মিমেরও একচেটিয়া দাপট এবং একচেটিয়া জয়ের ছবি। এবং এতে ভারত গভীর চিন্তায় পড়েছে। তাদের মতে আসাদুদ্দিন ওয়াইসি প্রমাণ করেছেন যে বিহারের ওই এলাকায় তার দলের একটা স্থায়ী ভিত্তি তৈরি হয়ে গিয়েছে। দলটা ইসলামিক দলের স্থায়ী ভিত্তি বিহার এবং পশ্চিমবঙ্গের মাঝের সীমান্তে, খোদ ভারতের ভিতরে, আবার পশ্চিমাঞ্চলে বাংলাদেশ সীমান্তেও জামাত ইসলামের উত্থান, এটা ভারত ভালোভাবে মেনে নিতে পারতেছে না এবং তারা অলরেডি দফায় দফায় মিটিং করতেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে। বিজেপির এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গের দুই পাশেই কট্টরপন্থী মৌলবাদী শক্তি, এক পাশে জামায়াত আর এক পাশে মিম। এখন বাংলাদেশের মৌলবাদী শক্তি উত্থান নানা কারণ আছে, কিন্তু আমাদের খোদ ভারতের ভিতরেই ইসলামপন্থী মিমের যে উত্থান, এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ভারতের মানুষকে সচেতন হতে হবে। জাতীয় নিরাপত্তা বিষয়ে এইসব অঞ্চলে ভারতের আরো সক্রিয়তা বাড়ানো উচিত। ওদিকে আবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে আমরা চাইছি ভারতের সাধারণ জনগণ এই পরিস্থিতি দেখুক যে কিভাবে মৌলবাদ আমাদেরকে গ্রাস করতেছে। আমরা এই পরিস্থিতি রাজ্যের সামনে তুলে ধরবো। এরকম আরো অনেক বড় একটি খবর। তো আসলে বুঝাই যায় যে বিএনপির জয় লাভে আপাতত ভারত স্বস্তি পেলেও কিন্তু আরেক দিক দিয়ে তুমুল চিন্তায় আছে, কারণ এই পশ্চিমের লাগোয়া সীমান্ত ঘেঁষে একচেটিয়া জামাতের দাপট। যদিও আমি বিশ্বাস করি জামাত ভারতের ক্ষতি এমন কিছুই করবে না, বাট ওই যে জুজুর ভয় এবং এই যে ভারতের রাজ্যগুলোতে যে নির্বাচন চলতেছে, এই নির্বাচন উপলক্ষে ভারতের জনগণকে জুজুর ভয় দেখিয়ে হিন্দুত্ববাদী বিজেপি তারা একচেটিয়া আধিপত্য কায়েম করতে চায়, একচেটিয়া জনগণের ভোটগুলো পেতে চায়। জনগণকে ভয় দেখায় যে তোমরা যদি আমাদেরকে ভোট না দাও তাহলে কিন্তু একদিকে জামাত আরেকদিকে মিম, টোটাল ভারতটাকেই মুসলমানরা গ্রাস করে নেবে। এদিকে আবার তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদী, অনেক কথা হয়েছে এবং সেখানে আনন্দবাজার বলেছেন যে তারেক রহমানের সামনে 5টা চ্যালেঞ্জ। কি সেই চ্যালেঞ্জ, আসুন আমরা একটু দেখে আসি। আনন্দবাজার বলতেছে যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসলেও তার চলার পথ খুব একটা মসৃণ হবে না। তাকে 5টি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটি হচ্ছে জনগণের আস্থা। আনন্দবাজার বলতেছে যে এই যেই প্রতিদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, নৃশংসতার খবর আসছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তো এখন তারেক রহমান ক্ষমতায় যাওয়ার পরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক ফিরিয়ে এনে জনগণের আস্থা অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখানে বারবার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু যুক্তিযুক্ত। তারেক রহমান নিজে একাধিকবার বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী না। সুতরাং সেই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন কি তারেক রহমান আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবেন? সেটাই হচ্ছে প্রশ্ন। এবং যদি তারেক রহমান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, ওটা কি জামাত এনসিপি মেনে নিবে না? শুরু হবে সংঘাত। তো এই সমস্ত বিষয়ে তারেক রহমানকে খুব কৌশলী সিদ্ধান্ত নিতে হবে বলে আনন্দবাজার মনে করতেছেন। এবং আনন্দবাজার বলতেছে যে যেই ভারত বিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল, তার নেপথ্যে ছিল জামায়াত। মানে এই যে 5ই আগস্টের যেই ছাত্র জনতার যে আন্দোলন, যার কারণে হাসিনা পালিয়ে গিয়েছিল, এটাকে আনন্দবাজার বলতেছে ভারত বিরোধী শক্তি। হ্যাঁ, ভারত নীতি, 3 নম্বর ভারত নীতি। তো এখানে বলেছেন যে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, মানে ভারতে পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে আদালতে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। হাসিনাকে ফেরানোর জন্য ইউনূস ভারতকে একাধিক চিঠিও দিয়েছে, কিন্তু ভারত হাসিনাকে ফেরাবেন না। এখন যদি তারেক রহমান ক্ষমতা এসেও, প্রধানমন্ত্রী হয়েও হাসিনাকে আবার ফেরত চায়, হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ভারতকে চাপ দেয়, তাহলে কিন্তু সম্পর্ক আবার খারাপ হয়ে যাবে। ওদিকে আবার ইউনূসের সঙ্গে পাকিস্তানের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা যদি আবার তারেক রহমান বজায় রাখে, সেটাও সমস্যা। সুতরাং ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক কি হবে সেটাও দেখার বিষয়। এটাও আসলে একটা চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য, কারণ বাংলাদেশে কিন্তু এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কিন্তু এখনো এস্টাবলিশ। 4 নম্বর হচ্ছে জুলাই সনদ। আপনারা জানেন যে গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। এখন এই জুলাই সনদ বিএনপিকে পাশ করতে হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশে একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবেন না। যদি জুলাই সনদ পাশ হয়, তারেক রহমান হয় প্রধানমন্ত্রী হবেন অথবা বিএনপি চেয়ারপারসন হবেন, দুটোর একটা বেছে নিতে হবে। এরকম আরো কিছু বিষয় আছে, তো যেগুলি নিয়ে বিএনপির আপত্তি আছে। সুতরাং এই জুলাই সনদ যেহেতু গণভোটে হ্যাঁ পাশ হয়েছে, এখন বাস্তবায়ন আদৌ করেন কিনা, করলে কিভাবে করেন, সেটাও দেখার বিষয়। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট। যেমন এখানে যদিও বলেছে যে ইউনূস সরকার অর্থনীতি খারাপ করে দিয়ে গেছে, কিন্তু আপনারা জানেন যে আনন্দবাজার এ তো ভারতের পত্রিকা বলবেই, বাট হাসিনার আমল অর্থনীতি যে খারাপ হয়ে গিয়েছে, সেই খারাপ হওয়ার ছোঁয়া কিন্তু এখনো আছে। সুতরাং অবশ্যই এটাও ঠিক যে তারেক রহমানের জন্য এই অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা, এটা মোকাবেলা করা হবে আরেকটা বিশাল বিষয়। পরিশেষে বলবো যে ভারত আজীবনই শুধু তাদের নিজের দেশের জনগণকে জুজুর ভয় দেখায় এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারতের এই ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের কিছু নাটবল্টু এবং বাংলাদেশে চাকরি করা কিছু সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন, তারপরে বিনা শেখরি, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শ্রীংলা, এরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, এখন জামাত মাত্র 75টা আসন পেয়েছে আর বিএনপি পেয়েছে 213টা, তারপরে তো শান্তি নেই। জামাত কেন ওই সীমান্তে লাগোয়া অঞ্চলে এই আসনগুলো পেল? ভাইরে, জামাত করবে কি? জামাত তো রাজনীতি করে। আপনাদের দেশে আক্রমণ করার বা আপনাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো চিন্তা জামাতের নাই। আর যদি প্রমাণ থাকে, প্রমাণ সহ হাজির করেন, অবশ্যই বাংলাদেশ সরকার এটার ব্যবস্থা নেবে, তাই না? শুধু এভাবে এই পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গের জনগণকে জুজুর ভয় দেখানো হচ্ছে। তোমরা মমতাকে ভোট দিও না, তোমরা ভোট দাও আমাদেরকে। যদি মমতাকে ভোট দাও, তাহলে এই ভারত, বাংলাদেশের জামাত ইসলাম আর ওদিকে মিমের আসাদুদ্দিন ওয়াইসি, তারা মিলে এই ভারতকে নিয়ে যাবে এবং ভারত হয়ে যাবে মুসলমানদের। এই ধরনের অল্লিক কল্পনা, আজগবি চিন্তা শুধু একমাত্র ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির পক্ষেই সম্ভব। দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।